আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের প্লেলিস্টে আমাদের গতানুগতিক ধারায় আমরা এগোতে থাকবো। আজকে 17-18 সেশনের ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের ইংলিশ প্রশ্নটা আমরা সলভ করে ফেলবো। চলো শুরু করা যাক। প্রথমেই টাইম নষ্ট না করে 17-18 সেশনে আমরা জানি 17-18 সেশনেও কিন্তু ইংলিশে 20টা কোয়েশ্চেন থাকতো, ঠিক আছে? সো 20টাই আমরা সলভ করব। কিছু কিছু থাকবে ইংলিশ ফর টুডে বইয়ের, তৎকালীন ইংলিশ ফর টুডে বইয়ের সিলেবাস অনুযায়ী, ওইগুলো আমরা অবশ্যই তোমাদের বলে দিব যে আসলে এটা এখন তোমাদের লাগবে না, ঠিক আছে? ওকে, এখানে দেখো হি ক্যান সিং বেটার, সে গান গাইতে পারে বেটার, ঠিক আছে? এখানে খেয়াল করো, সে বেটার গান গাইতে পারে বা তুলনামূলক ভালো গান গাইতে পারে দেন ড্যাশ ইন হিজ ফ্যামিলি, কার চেয়ে? দেন এভরিওয়ান, দেন এভরিবডি, দেন এনিবডি, দেন সামওয়ান। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমরা যখন অ্যাডজেক্টিভের পার্টিকুলারলি ডিগ্রি পার্টটা পড়বো, ঠিক আছে, তখন আমরা দেখব যে কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা পড়ি, এর সাথে আমরা একটা কনজাংশনের প্রচলন দেখি, সেটা হলো দেন অ্যানি অথবা দেন মোস্ট, ঠিক আছে? সো যখন কম্পারেটিভ ডিগ্রির সাথে দেন ওয়ার্ড দেন কনজাংশনটা থাকে, তখন আমরা ইউজুয়ালি দেন মোস্ট আদার অথবা দেন এনি প্লাস আদার, দেন এনিবডি, দেন এনিওয়ান, এরকম শব্দগুলো ইউজ করা হয়। দেখো, এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের বোঝা উচিত এই অপশনগুলোর মাঝে, ঠিক আছে, দেন এনি, যে এই অপশনগুলোর মাঝে শুধুমাত্র এই সি নাম্বার অপশনটা তোমার এই সামঞ্জস্যতার সাথে ম্যাচ করছে। সো তুমি নিঃসন্দেহে বলতে পারো যে এখানে অ্যান্সারটা সি হবে, দেন এনিবডি। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আমরা খুব বেশি সময় নেব না, যেগুলো বুঝতে যতক্ষণ টাইম লাগবে আমরা ঠিক কম কথায় এগুলো বোঝার চেষ্টা করব। লেফট ড্যাশ হিম, হি উড বি এবল। আচ্ছা, লেফট ড্যাশ হিম এই পার্টের অংশটুকু আমি তোমাদের পরে বলছি, আগে নেক্সট পার্টের অংশটুকু বুঝি। হি উড বি এবল, সে এবল হবে টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন লেস দেন মান্থ, এই কাজটা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে সে সক্ষম হবে। আচ্ছা, লেফট ড্যাশ হিম, এখানে একটা খুবই কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লেফট টু প্লাস এখানে হলো প্রোনাউন, ঠিক আছে? লেফট টু হতে পারে, লেফট টু হিম হতে পারে, লেফট টু মি হতে পারে। এই শব্দটার অর্থ হলো স্বাধীনভাবে কাজ করা। একটু খেয়াল করি, লেফট টু হিম মানে কাজটা তার উপরে বর্তানো হয়েছে, মানে তার উপরেই ডেডিকেটেড ভাবে দেওয়া হয়েছিল, ঠিক আছে? স্বাধীনভাবে কাজ করা একদম লিটারাল মিনিং এ না, মানে কেউ একটা কাজ পাওয়া, একদম ইউনিক ভাবে কোনো একটা পার্সনের কোনো কাজ পাওয়া, এটা আমরা বলতে পারি যে লেফট টু, ঠিক আছে? লেফট টু। সো এখানে বুঝতে পারতেছো, এখানে তুমি যদি এটা পড়ে থাকো বা জেনে থাকো, তোমার অপশন লাগবেই না, এখানে ডি নাম্বার হবে অ্যান্সার। এর পরের প্রশ্নটা দেখে ফেলি। 3 নম্বর প্রশ্নে দেখো, আ কমেডি ইজ ড্যাশ দেন অ্যান অ্যাকশন মুভি, ঠিক আছে? এখানে প্রথমত 1 নম্বরে আমি বলেছিলাম দেন ইউজ হয়, কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার থাকে যে বাক্যগুলোতে বা দুইটা কোনো কিছু দুই গ্রুপের তুলনা বোঝাচ্ছে, তখন আমরা দেন ইউজ করে থাকি কম্পেয়ার করার জন্য। এবং এখানে দেন ইউজ হয় কোন ডিগ্রিতে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রি। যখন অ্যাডমিশন টাইমে ডিগ্রি টপিকটা পড়ে ফেলবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিগ্রি আমরা জানি যে ধরো গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, এই যে এই ডিগ্রিগুলোর একদম মাঝের যে ডিগ্রিটা তুলনা করার জন্য ব্যবহার হয়, যেটা সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, এবং এটাতে আমরা দেন ইউজ করে থাকি। তাহলে দেন যেহেতু আছে এই অপশনগুলোর মধ্যে, যেটা কম্পারেটিভ ডিগ্রি অবশ্যই তুমি ওইটাই সিলেক্ট করবা। মোর ফানি হয় না, আসলে ফানি এর ডিগ্রি এক টাইপেরই, ঠিক আছে? ফানি, এখানে মনে রাখবেন ফানিয়ার, এটা রাইট অ্যান্সার। মোস্ট ফানি তো অবভিয়াসলি হবে না, মোর ফানি হবে না, ফানিয়েস্ট হবে না, কারণ ফানিয়েস্ট হলো অ্যাকুরেট সুপারলেটিভ ডিগ্রি। সো ফানি এটার ডিগ্রি কি? ফানিয়ার, ফানিয়েস্ট। ওকে, তাহলে এখানে আমরা বুঝলাম। কিভাবে বুঝবো? প্রথমে দেন দেখে আমরা বুঝতে হবে এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বসবে, তারপর অপশনের মাঝে থেকে বের করতে হবে কোনটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি।
এরপরটা দেখেন ড্যাশ লাভ ইজ সাচ ড্যাশ বিউটিফুল থিং। এ নাম্বারে দিয়েছে নো আর্টিকেল এ, বি নাম্বারে দিয়েছে, আচ্ছা আমরা প্রথমে ভুল উত্তরগুলো নিয়ে বোঝার চেষ্টা করি এগুলো কেন হবে না। বি নাম্বারে দেখো বলেছে আ, তারপরে 2 নাম্বার হলো নো আর্টিকেল, মানে তুমি যদি বি নাম্বারটা বসাও, দেখো বি নাম্বারটা বসালে হবে আ লাভ ইজ সাচ বিউটিফুল থিং। অবশ্যই হবে না, কারণ লাভ এটা কি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কখনো আর্টিকেল ইউজ করি না, মনে রাখবেন। সো তুমি একটা কনক্লুশনে আসতে পারো, তুমি যদি জানো পর্যাপ্ত, তাহলে তুমি এটুকু শিওর হতে পারো এখানে নো আর্টিকেল হবে, ঠিক আছে, মানে কোনো আর্টিকেল হবে না। এবং ইভেন তুমি আরেকটা খেয়াল না করেই উত্তর করে দিতে পারবে, জানো, কারণ একটা অপশনেই এ নাম্বারে নো আর্টিকেল আছে। সো তুমি বুঝতে পারছো এই নাম্বারটাই অ্যান্সার হবে, বাকি কোনোটাই অ্যান্সার হওয়া সম্ভব না, কারণ লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এর আগে কোনো আর্টিকেল বসা যাবে না, শুধুমাত্র এ নাম্বারের ক্ষেত্রে লাভের আগে কোনো আর্টিকেল নাই। সো এখানে অ্যান্সার হবে কি, লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং। আমি বলি না যে সাচ এ গুড গার্ল, সাচ এ গুড বয়, সাচ এ গুড পারসন, ঠিক আছে, সাচ এ কাইন্ড পারসন, এরকম যখন বলে থাকি আমরা আসলে এই মানে সাচ প্লাস এ এই আর্টিকেলের ব্যবহারটাও কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। বাট এই কোশ্চেনটা কিন্তু ইজিলি সলভেবল ছিল। পরেরটা দেখেন, ডু ইউ নো ওয়েন ড্যাশ, ঠিক আছে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইউজুয়াল ব্যবহার জানি, মানে তোমাকে পরের অংশটুকু অনেকটা কমপ্লিটিং সেন্টেন্স আকারে দিয়েছে, ঠিক আছে, কোনটা সঠিক গঠন দেখো। ডু ইউ নো ওয়েন ডিউ ওয়াজ ফাউন্ডেড, ডু ইউ নো ওয়েন ওয়াজ ডিউ ফাউন্ডেড, ডু ইউ নো ওয়েন ডিউ ফাউন্ডেড, ডু ইউ নো ওয়েন হ্যাড ডিউ বিন ফাউন্ডেড, ফাউন্ডেড সরি ফান্ডেড না। আচ্ছা একটা ব্যাপার মনে রাখি, দেখো তোমার বাক্যর এক পাশ, ঠিক আছে, ধরো আমি তোমাকে এক বাক্যে 2টা প্রশ্ন করতেছি, কাইন্ড অফ মনে হতে পারে, যেমন আমি বললাম তুমি কি জানো তার নাম কি, তুমি কি জানো তার নাম কি, এখানে তুমি কি জানো এটা একটা যেমন প্রশ্ন, তোমার ইচ্ছা এটাও মনে হতে পারে তার নাম কি, এটাও তো প্রশ্ন, বাট তুমি এটা কিভাবে লিখবো, ধরো আমি বাংলা আগে লিখে দিই, আমি বললাম যে তুমি তুমি কি জানো তার নাম কি, এখানে 2 কি এর ব্যবহারটাও খেয়াল করেন, ঠিক আছে, তুমি কি জানো এটা হলো হ্যাঁ বা না দিয়ে উত্তর করার জন্য রস্যইকার, তারপরে ওইটা দীর্ঘইকার, কারণ তার নাম হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায় না, তাই না, তুমি কি জানো তার নাম কি। আচ্ছা এইটা দেখো, তুমি কি জানো, আমরা ইজিলি ট্রান্সলেশনটা করে ফেলতে পারবো এটা, ধর আমি বললাম যে তুমি কি জানো, ডু ইউ নো, এখন তার নাম কি, ঠিক আছে, আমি নরমালি কোশ্চেন করতে গেলে আমি বলতাম হোয়াট ইজ হিজ নেম, কোশ্চেনের ইউজুয়াল, ঠিক আছে, ইউজুয়াল স্ট্রাকচারটা হলো কি, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস তারপরে কি সাবজেক্ট, তাই না, অথবা মেইন ভার্ব থাকলে মেইন ভার্বটাই আগে, ভার্বটা আগে চলে আসে। আচ্ছা তাহলে এখানে হোয়াট, ঠিক আছে, হোয়াট বসাইলাম, বাট তুমি হোয়াট ইজ হিজ নেম এখানে বসাইতে পারবে না, কারণ তুমি অলরেডি একটা প্রশ্ন লিখে ফেলেছো এখানে, ডু ইউ নো এটা প্রশ্ন, তোমাকে এভাবে লিখতে হবে হোয়াট হিজ নেম ইজ, ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, বুঝতে পারছেন, সেই অনুযায়ী চিন্তা করো, দেখো তার মানে ওয়েন এর পরবর্তী অংশ কোয়েশ্চেন আকারে হবে না, কোয়েশ্চেনের স্ট্রাকচারে থাকবে না, কারণ এর আগের অংশে বলা হয়েছে যে ডু ইউ নো, এটা হলো মেইন কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেনের ফর্মে আছে, ঠিক আছে, ডু দেখো ভার্ব আগে আছে তারপরে সাবজেক্ট আছে, সো ওয়েন তাহলে সাবজেক্টটা আগে বসাই দেবো, ঠিক আছে, যেহেতু কোয়েশ্চেন আকারে হবে না, ওয়েন ডি ইউ, এখন ডি ইউ আগে আছে শুধুমাত্র এই 2টা অপশনের, তাই না, এ আর সি, বাকিগুলো বাদ। এখন কোনটা হবে, এ হবে নাকি সি হবে, একটু চিন্তা করো, দেখো ঢাকা ইউনিভার্সিটি এটা অ্যাক্টিভ কোনো সাবজেক্ট না, এটা ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, ঢাকা ইউনিভার্সিটি কোনো কিছু ফাউন্ড করে নাই, ঠিক আছে, তুমি এখানে ঢাকা ইউনিভার্সিটি কোনো কিছু ফাউন্ড করার কথা বলতেছেও না, এখানে বলছে যে তুমি কি জানো ঢাকা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয়েছিল, নট ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল, তাই না, ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল মানে DU was founded, এই নাম্বারটা তাহলে কারেক্ট অ্যান্সার, ওকে, DU was founded। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে ফেলি, jaws of death is an example of metaphor, ঠিক আছে, এটা কিভাবে মেটাফোর, আমরা বিভিন্ন
আইটেম, লিটারেচারের আইটেম সম্পর্কে আমরা এটা জানবো। জজ অফ ডেথ, এটার অ্যাকচুয়াল অর্থ কি জানো? যে এক্সট্রিম বিপদ টাইপ, এক্সট্রিম ডেঞ্জার, ঠিক আছে, একদম ধরো মৃত্যুর মুখের মধ্যে ঠিক আছে, ওকে, এক্সট্রিম ডেঞ্জার, ঠিক আছে। বাট এটা কি বলতেছে যে মৃত্যুর চোয়াল টাইপ, ঠিক আছে। মানে কি এটা কি আসলে মৃত্যুর চল না, এটা আসলে এক্সট্রিম ডেঞ্জারাস সিচুয়েশনকে আমরা বলতেছি যে ইউ আর অ্যাকচুয়ালি ইন দ্য জজ অফ ডেথ, তাই না? সো এক্সট্রিম ডেঞ্জার, বাট আমি বলছি জজ অফ ডেথ। যদি আমি বলতাম যে ইট ইজ লাইক দ্য জজ অফ ডেথ, তখন ওটা সিমিলি হতো। বাট এখানে যেহেতু ডিরেক্ট বলা হচ্ছে জজ অফ ডেথ, সো এটা মেটাফোর হবে, ঠিক আছে। তুমি জাস্ট মেটাফোর এবং সিমিলির এই দুইটার কনফিউশন বাদে এই দুইটার কনফিউশন খুবই ভালো মতো ক্লিয়ার করে রাখবা, ঠিক আছে। এবং পার্সনিফিকেশন কি জানো? পার্সনিফিকেশনটাও ক্লিয়ার করে রাখা দরকার অ্যাডমিশনের জন্য, কারণ যখন কোনো একটা জড় বস্তু বা ধরো নন অ্যাক্টিভ সাবজেক্টকে পার্সনের মতো করে ব্যবহার করা হয়, ভার্বটাকে ধরো কেমনে বলি, যে চাঁদটা আমার দিকে তাকায় হাসতেছে, ঠিক আছে, এরকম, এটা কি পার্সনিফিকেশন। আচ্ছা, এটা জিনিস মনে রাখবা কি, মেইনলি এটা কিন্তু পুরো ক্লাস আমরা করব না, তোমাকে আমি দেখাই দেবো কি কি মনে রাখতে হবে। মেটাফোর এবং সিমিলিতে অনেকে কনফিউজড হয়ে যায়, এই দুইটা ভালো মতো মনে রাখবা। সিমিলিতে ইউজুয়ালি মনে রাখবা যে সিমিলিতে অ্যাজ বা লাইকের ব্যবহার থাকে, ঠিক আছে, অ্যাজ অথবা লাইক। বাট মেটাফোরে ডিরেক্টলি তুমি আরেকটা জিনিসের সাথে তুলনা করে দাও। তারপরে দ্য এনিমিজ গেভ ইন অ্যাট লাস্ট, হিয়ার গেভ ইন মিন্স, আচ্ছা গেভ ইন এটা একটা পার্টিকুলার শব্দ যেটার অর্থ দেখো, গেভ ইন শব্দটার অর্থ হলো সারেন্ডার, ঠিক আছে, সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা। এই সারেন্ডার করা আরেকটা ওয়ার্ড হলো বা সিনোনিম হলো টু ইল্ড, ঠিক আছে। তো এটা পুরোপুরি জানার বিষয় ছিল, ভোকাবুলারি অংশের জন্য ছিল। ভোকাবুলারি অংশ নিয়ে তোমাদের যদি খুব ঝামেলা হয়, তোমরা আমাদের চ্যানেলে 30 ডেজ চ্যালেঞ্জের একটা প্লেলিস্ট পেয়ে যাবা ভোকাবুলারির জন্য। এই প্লেলিস্টে মোটামুটি 30টা ক্লাসে একদম প্রতিদিন, যদি ধরো 1 মাস সময় নিয়ে প্রতিটা ক্লাস করবা, দেখবা যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 30 পর্যন্ত তুমি সবগুলো পেয়ে যাবে। ওকে ওকে, তাহলে এটা অ্যান্সারটা বুঝতে পারছি। গেভ ইন, দেখো দ্য এনিমিজ গেভ ইন মানে কি, yielded। দ্য সিনোনিম অফ এনার্জেটিক, আমরা এনার্জেটিক মানে নিশ্চয়ই জানি যে অনেক প্রাণবন্ত, অনেক, ঠিক আছে, মানে অনেক এনার্জি যার, এক কথায়। এখানে যদি আমরা খেয়াল করি সবগুলো অর্থ, স্প্রাইটলি, হেস্টি, হাম্বল, এক্সট্রিম। প্রথমত হেস্টি অর্থ কি? হেস্টি মানে যে অনেক রাশ করছে, মানে অনেক তাড়াহুড়ো করেছে। এরপরে দেখো হাম্বল, হাম্বলের ক্ষেত্রে, আচ্ছা কারেক্ট না দেই, হাম্বলের ক্ষেত্রে এটা তো হবে না, হেস্টি মানে তাড়াহুড়ো করেছে অনেক। হাম্বলের ক্ষেত্রে এটা অর্থ অনেক ভদ্র, ঠিক আছে, হাম্বল, নম্র সম্র। এরপরে দেখেন এক্সট্রিম, এক্সট্রিম মানে হলো একদম মানে উগ্র, ঠিক আছে, বা অনেক বেশি এক্সট্রিম বা চরম পর্যায়ের কিছু। বাট এনার্জেটিকের সাথে কিন্তু মেলে না, এনার্জেটিকের সাথে মেলে শুধু স্প্রাইটলি, যেটার অর্থ প্রাণবন্ত। এটা ভোকাবুলারি, ভোকাবুলারির জন্য সেম সাজেশন থাকবে। আমাদের 30 ডেজ প্লেলিস্টটা দেখবা, প্লেলিস্টে প্রতিটা দেখবে ডে এর শীট দেওয়া আছে, এগুলো প্রিন্ট করেও পড়তে পারো তোমরা ইভেন। সো এটা অ্যান্সার হবে কি, স্প্রাইটলি। তারপরে দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ ইউজড টু ওয়ার্ক হার্ড। আচ্ছা ইউজড টু, ঠিক আছে, এখানে দেখো আমি তোমাদের বুঝাই। ইউজড টু এইটার দুই রকমের ব্যবহার আছে। এক নাম্বার, হি ইউজড টু ডু ইট, ঠিক আছে, যখন সাবজেক্টের পর ডিরেক্ট ইউজড টু আসবে, দেখো ডিরেক্ট, এখানে দেখো সাবজেক্ট এরপরে এই যে ইউজড টু, ঠিক আছে, তখন আমরা এখানে ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এরপরে হি ইজ ইউজড টু যখন থাকবে, দেখো ডিফারেন্স কি, ডিফারেন্স হলো এই ইজ বা এই দুই জায়গায় ডিফারেন্স যদি খেয়াল করো এই জায়গাটায়, তাই না, অক্সিলারি ভার্বটা।
যখন এরকম থাকবে নেভার ফরগেট টু ইউজ জিরান্ড, এরপর একটা জিরান্ড বসবে, ঠিক আছে? জিরান্ড, জিরান্ড মানে কি আমরা জানি? অবশ্যই আমাদের জানার কথা। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। ওকে ওকে, আমরা দেখেন এবার দেখি, এবার মিলাই কারেক্ট সেন্টেন্স কোনটা। হি ইজ ইউজড টু ওয়ার্ক হার্ড, তাহলে কি এটা মিলে? না, এখানে ইজ আছে বাট এখানে কি জিরান্ড আছে? নাই। তারপরে দেখো হি ইজ ইউজড টু ওয়ার্কিং হার্ড, এটা মিলে। বাকিগুলো দেখি কেন মিলে না। হি ইউজড টু ওয়ার্কিং হার্ড হয় না, ইউজড টু যদি শুধু থাকতো তাহলে এখানে ওয়ার্ক হতো, তাই না? হি হ্যাজ ইউজড টু ওয়ার্কিং হার্ড, হ্যাজ ইউজড টু এটা আসলে ইউজই নাই, ঠিক আছে? সো অ্যান্সার হবে এইটা। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আই হোপ ইউ ক্যান অ্যাকাউন্ট ফর দ্য টাইম ইউ আর আউট অফ ডোরস, ঠিক আছে? অ্যাকাউন্ট ফর দ্য মিনিং, তুমি যতক্ষণ বাইরে ছিলে আই হোপ যে তুমি সেটার কি করতে পারবে। অ্যাকাউন্ট ফর এই শব্দটার অর্থ কি এটা আমাদের জানা প্রয়োজন। অ্যাকাউন্ট ফর শব্দটার অর্থ আমরা জেনে রাখি, এটাও ভোকাবুলারির একটা অংশ। এটা মানে হলো ব্যাখ্যা করা, মানে ব্যাখ্যা করা মানে তুমি জবাবদিহিতা, ঠিক আছে? জবাবদিহিতা। ব্যাখ্যা করা বা জবাবদিহিতা করা। এখানে দেখো শুধু মেলে কোনটা? স্পেন্ড তো না, মিসইউজ না, ইউটিলাইজ না, এক্সপ্লেইন, ঠিক আছে? আমি জবাবদিহিতা করবো মানে কি এক্সপ্লেইন করব। তারপরে দেখেন which of the following is not an abstract noun, abstract noun না কোনটা? আমরা জানি গুণ, দোষ, যে কোনো abstract অনুভূতি এগুলোকে বলি আমরা কি? abstract noun। গুডনেস কারো ভালো, ঠিক আছে? এটা কি? abstract। ব্রেভারি সাহস, এটা মানুষের কি একটা ট্রেট না, কোয়ালিটি না, এটাও অ্যাবস্ট্রাক্ট। চাইল্ডহুড, ঠিক আছে? এটা একটা সময়কাল, এটাও অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, চাইল্ডহুড। তবে ফ্যামিলি এটা কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট হয় না। ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, মনে রাখবে, একটা নির্দিষ্ট গ্রুপ। ইন জেনারেল সবাই না, সবাই যদি কোনো একটা জাতির সবাই হতো তাহলে কি ওটা কমন, সাধারণভাবে সবাইকে বোঝালে কমন নাউন। বাট একটা নির্দিষ্ট গ্রুপকে বোঝাচ্ছে, কমনের মধ্যে আরেকটা গ্রুপ, সো এটা ফ্যামিলি, ঠিক আছে? মানে কালেকটিভ নাউন, মানে নট এইটা, ঠিক আছে? হুইচ ইজ নট। আয়েশা হোপস টু অ্যাটেন্ড ডিইউ। আচ্ছা, আয়েশা আশা করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ঠিক আছে? মানে আয়েশা চায় যে ও ডিইউতে ভর্তি হবে। এরপরে দেখেন and she has not yet submitted her application form, but her application form has been submitted, yet she has submitted her application। আচ্ছা, এখানে দুইটা বাক্য দেখে বোঝা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে। দেখো এখানে যে দুইটা বাক্য আছে, ঠিক আছে? কমার আগে একটা পরে একটা, এরা একটা বিরোধার্থক, ঠিক আছে? বিরোধার্থক। এইটা থেকে তুমি কনক্লুশন আসবে কোন বাক্যটা সঠিক। দেখো and she has not yet, she has not এর পরে ডাইরেক্ট yet হয় না, yet বসে বাক্যের শেষে, ঠিক আছে? সো এই বাক্যটা কিন্তু কারেক্ট না। বাট হার অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, ঠিক আছে? এখানে তো কন্ট্রাডিক্টরি কিছু নয়। আয়েশা ডিউতে ভর্তি হতে চায় বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে চায়, বাট তার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা হয়ে গেছে, মানে কি না হইলে না এটা বলা যেত, কিন্তু ইউজ করছে, মানে কি এখানে বিরোধার্থক কিছু আছে নিশ্চয়ই। সো এইটাও হবে না। yet she has submitted her application form, এটাও হবে না, কারণ এটাও বিরোধার্থক না। দেখো শুধু এটা, দো, যদিও, she has not yet submitted her application form, ঠিক আছে? এই যে যদিও, এই কনজাংশন, প্রপার কনজাংশনের ব্যবহার কিন্তু খুব জরুরি, যে যদিও সে এখনো সাবমিট করে নাই, ঠিক আছে? যদিও সে এখনো সাবমিট করে নাই, তবুও সে ডিউতে পড়তে চায়। তারপরে দেখেন দ্য মিউজিয়াম ড্যাশ পেইন্টিং বাই এস এম সুলতান did not have any, did not have hardly, did have any, ঠিক আছে? প্রথমে বুঝতেছে did have any কোনোভাবেই রাইট না, হয়ই নাই বাক্যটা। did not have hardly, দেখো not আছে আবার hardly আছে, এই দুইটাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? নেগেটিভ অর্থে প্রকাশ, দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে থাকতে পারে না। এখন কনফিউশন বাঁধবে did not have any। দেখো একটা মিউজিয়াম সম্পর্কে বলা হচ্ছে যেটাতে এস এম সুলতানের পেইন্টিং ছিল না, ঠিক আছে? এখানে আমি কোনটা বেটার অপশন, দেখো তো আমি বললাম যে মিউজিয়ামটায় এস এম সুলতানের পেইন্টিং ছিল না,
আর একটা বললাম মিউজিয়ামটা এস এম সুলতানের কোনো পেইন্টিং ছিল না, ঠিক আছে। দেখো যদিও আসলে গ্রামাটিক্যালি দুইটা বাক্যই কারেক্ট, বাট এখানে আসলে তোমাকে এই অ্যান্সারটা দেওয়া উচিত, কারণ এইটা একটু বেশি জোরদার অ্যান্সার, ঠিক আছে। দুইটাই কিন্তু আসলে গ্রামাটিক্যালি কারেক্ট। এই কোশ্চেনটার একটু আমার মনে হয় ঝামেলা আছে, কারণ এটাও গ্রামাটিক্যালি ভুল না, এটাও ভুল না। সো আমি একটা নির্দিষ্ট অ্যান্সার দিয়ে তোমাকে লজিক দাঁড় করাই দিব যে এইটাই অ্যান্সার হবে, এটা আমি দিব না, ওকে। বাট আমি হইলে এটা দিতাম ন্যাচারালি, ঠিক আছে। মানে এখানে কোনো এস এম সুলতানের কোনো পেইন্টিংই ছিল না, ছিল না মানে কি কোনোটাই ছিল না, শুধু বলা যায় কোনোটা না থাকা একই একই কথা, ঘুরে ঘুরে ফিরে। তারপরে দেখো দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম দ্য চার্জ অফ দ্য ব্রিগেড বাই লর্ড আলফ্রেড টেনিসন ইজ ড্যাশ। আচ্ছা এইটা তোমাদের বর্তমানে এখন সিলেবাসে নাই, তবে এটার অ্যান্সার ছিল হাফ আ লিগ হাফ আ লেজেন্ড, ঠিক আছে। তারপরে দেখেন ট্রান্সলেট ইনটু বাংলা এভরিওয়ান ওয়ান্টস পিস। আচ্ছা আমরা আস্তে আস্তে ট্রান্সলেট করি। দেখো এভরিওয়ান মানে সবাই, কিভাবে ট্রান্সলেট করব, দেখো সবাই চায় পিস, সবাই শান্তি চায়, শান্তি চায়। অ্যান্ড এবং লাইকস, লাইকস কে লাইক করে, এভরিওয়ানই কিন্তু, ঠিক আছে। লাইকস দ্য প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স, নন ভায়োলেন্সের প্রিন্সিপাল পছন্দ করে। প্রিন্সিপাল শব্দটার অর্থ নীতি, আর নন ভায়োলেন্স মানে হলো অহিংসা, ঠিক আছে। এবং প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স মানে অহিংসার নীতি, ঠিক আছে, অহিংসার নীতি, অহিংসার নীতি লাইকস পছন্দ করে, লাইকস, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট পছন্দ করে, ওকে। তাহলে দেখেন কোনটা, সবাই শান্তি, সবাই শান্তি অহিংসা পছন্দ করে, এটা দিলে নীতিবাদ হয়ে যাচ্ছে। সকলেই শান্তি অহিংসার পথ চায়, পথ কই থেকে আসবে, ঠিক আছে, এই দুইটা হবে না। তারপরে দেখেন সকলেই শান্তিকামী এবং অহিংসার নীতির সাধক, এটাও কোনোভাবেই যুক্ত না, সাধকের কোনো কথাই নাই এখানে, তাই না। এক মিনিট, সাধকের তো কোনো কথাই আসতেছে না, তো এইটাও হবে না, এইটা হবে একমাত্র কারেক্ট ফর্ম। পরের কোশ্চেনটা আমরা দেখে ফেলি। মাদার সেড টু মি ডু নট টেল আ লাই, ঠিক আছে, এখানে ডিরেক্ট করতে বলছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা দেখেন মাদার সেড টু মি ডু নট টেল আ লাই ইনটু ডিরেক্ট নারেশন, আসলে এটা ভুল বলছে, এটা ইনডিরেক্ট করতে হবে, তাই না। এটা তো ডিরেক্ট ফর্মে দেওয়াই আছে, তোমার ইনডিরেক্ট করতে হবে। আমাকে বলছে মানে কি, মাদার আমাকে অ্যাডভাইস করছে, উপদেশ দিছে, তাই না। মাদার অ্যাডভাইস মি। যখন নেগেটিভ বাক্য থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে তখন নট টু হয়, আমরা জানি নট টু হয়। যখন পজিটিভ অ্যাফার্মেটিভ বাক্য থাকে, আবোধক বাক্য থাকে বা আদেশ থাকে, তখন আমরা জাস্ট টু অ্যাড করি। নেগেটিভ থাকলে নট টু, ঠিক আছে। মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই, মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই, এটা ঠিক আছে। সাজেস্টেড মি টু নট টেল এ লাই, এটা হয় না, নট টু টেল এ লাই, ঠিক আছে। মাদার ফ্রাইটেন মি নট টু টেল লাই, ফ্রাইট ভয় দেখাইছে, এটা তো কেন তুমি জেনারেল কোন স্টেটমেন্ট দিতে পারবে না, তাই না। মাদার ওয়ান্ট মি টু নট টেল এ লাই, এটাও হয় না, বাকি লিটারালি কোনোটাই হয় না। পরেরটা দেখেন whom do you want চেঞ্জ ইনটু প্যাসিভ। আচ্ছা আমরা অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে জানি যে আমরা সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসাই, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাই, বা অবজেক্টের ফর্মটাকে সাবজেক্টিভ ফর্ম বানায় ফেলি। দেখো এখানে তুমি কাকে চাও, মেইন অ্যাক্টিভ কিন্তু এখানে কে, ঠিক আছে। এখানে দেখো তুমি কাকে চাও, এখন এটা হবে বাংলায় যদি আমি একটু পেঁচাই বলি, কে তোমার দ্বারা চাওয়া হয়, ঠিক আছে, তোমার দ্বারা কে চাওয়া হয়। আচ্ছা হুম এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, কাকে চাও, তুমি কাকে চাও, এটা অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, এটার সাবজেক্টিভ ফর্ম হয় হু। তারপরে কি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এরপরে একটা অক্সিলারি ভার্ব বসবে অ্যামিজার, ঠিক আছে, হু এর সাথে ইজ বসলো, ঠিক আছে, যেহেতু একজন ইজ বসবে, হু ইজ, তারপর ভার্বের V3 বসবে, হু ইজ ওয়ান্টেড, আর কে চায়, বাই ইউ, ইজি। দেখো হু ইজ ওয়ান্টেড বাই ইউ, সেম, এটা বুঝতে পারছি। এখানে যদি এটা শুরুতে আছে আসলে এটা অবজেক্ট, আর চাওয়ার দায়িত্ব কে, ইউ, ঠিক আছে। সো এইটা কিন্তু বাই ইউ, এটা হয়ে যাবে, ঠিক আছে। মে আওয়ার ক্রিকেট টিম উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এটা অবজেক্টিভ সেন্টেন্স একটা। এই অবজেক্টিভ সেন্টেন্সটাকে বলেছে অ্যাসার্টিভ করতে বা কি বিবৃতিবাচক করতে, ঠিক আছে। আই উইশ আওয়ার ক্রিকেট টিম টু
উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এটা হবে না, ঠিক আছে, মনে রাখবা। আই উইশ, উইশ যখন থাকে, ধরো আই উইশ আছে, তারপর আরেকটা নাউন আছে, ঠিক আছে, এরপরে যে ভার্বটা থাকবে ওইটার পাস্ট ফর্ম হবে, ঠিক আছে। আই উইশ আই ওয়্যার আ মিলিয়নেয়ার, আর বি ভার্ব যদি থাকে তখন ওইটার শুধু ওয়্যার হয়। তাহলে মেলে কোনটা দেখো, আই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট, দ্যাট যুক্ত করবা না, ঠিক আছে, দ্যাট যুক্ত করলে একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু কনজাংশন আনবা না। আই উইশ আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আই উইশ আওয়ার ক্রিকেট টিম ক্যান উইন দ্য, ক্যান তো হবে না, কারণ কি পাস্ট ফর্ম অথবা ওয়্যার। এখানে দেখো, এখানেও মেলে না, এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম ছিল, শুধুমাত্র এখানে পাস্ট ফর্ম আছে, ঠিক আছে। বি ভার্ব থাকলে ওইটা ওয়্যার হয়ে যায়, এবং এখানে কি V2 বা পাস্ট ফর্ম। এরপরে দেখেন দ্য অ্যান্টোনিম অফ এলিগেন্ট, এলিগেন্ট মানে সুরুচি সম্পন্ন, ঠিক আছে, এলিগেন্ট শব্দটা ইউজ হয় সুরুচি সম্পন্ন ইউজ করতে। ইউলজি, পেন্ডেন্ট, অকওয়ার্ড, ইগোটিস্টিক্যাল, ঠিক আছে। এখানে দেখেন ইউলজি শব্দের অর্থ হলো এমন কোন একটা রাইটিং যেটা কারো প্রশংসার উদ্দেশ্যে লেখা। তারপরে পেন্ডেন্ট শব্দটার অর্থ হলো এটা এক টাইপের জুয়েলারি, তাই না, আমরা বলি না পেন্ডেন্ট কিনবে বা পেন্ডেন্ট পরে, সো এটা একটা জুয়েলারি, গলায় পরে। অকওয়ার্ড শব্দটার অর্থ আমরা জানি যে মানে এটা আসলে ইউজটা কেমন। অকার্ড শব্দটার অর্থ হলো অপ্রস্তুত হিসেবে আমরা ইউজ করতে পারি, বাট এটা কিন্তু আমরা ইংলিশেই বেশি ব্যবহার করি এবং আমরা মোটামুটি সবাই জানি এটার অর্থ কি, ঠিক আছে, মানে ফিল করতে পারি। ইগোটিস্টিক্যাল, এটা শব্দটা হলো সেলফ সেন্টার্ড বা সেলফ সেন্ট্রিক। আচ্ছা দেখো এখানে এলিগেন্ট, এলিগেন্টের সাথে একদম লিটারাল অপোজিট কিন্তু নাও হতে পারে, সবচেয়ে ক্লোজেস্ট অপোজিট। দেখো যেমন পেন্ডেন্ট, পেন্ডেন্টের সাথে এলিগেন্টের কিন্তু আসলে মানে কোনো ওইরকম কানেকশন নাই। এলিগেন্ট তুমি একটা অ্যাডজেক্টিভ, পেন্ডেন্ট একটা নাউন, তাই না। তারপর দেখো ইউলজি, ইউলজিটাও নাউন, তারপর পেন্ডেন্টটা নাউন, ইউলজি তো একটা বললাম যে প্রশংসাপত্র টাইপ বিষয়। ইগোটিস্টিক্যাল এবং অকওয়ার্ড এই দুইটা শুধু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পার্টস অফ স্পিচ কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম বের করতেছো। আচ্ছা পার্টস অফ স্পিচ একটু খেয়াল করি, দেখেন ইগোটিস্টিক্যাল আমি কি বললাম, সেলফ সেন্টার্ড, সেলফ সেন্ট্রিক। এখানে অবশ্যই আমরা কি করব, এলিগেন্টের সাথে ইগোটিস্টিক্যালের কোনো কানেকশন নাই। দেখো এলিগেন্ট একটা চয়েস হতে পারে, আবার অকওয়ার্ড একটা চয়েস হতে পারে, কারণ টেস্ট এলিগেন্ট হতে পারে আবার অকওয়ার্ড হতে পারে। এই দুটো কিন্তু একদম লিটারাল মিনিং এ অ্যান্টোনিম না হলেও এরা কিন্তু ক্লোজ টু অ্যান্টোনিম, তাই না। এলিগেন্ট একটা ভালো পজিটিভ বোঝাচ্ছ, অকওয়ার্ড চয়েস বলতে বোঝাচ্ছে একটু নেগেটিভ, তাই না। সো এইটার ক্লোজেস্ট অ্যান্সার হলো অকওয়ার্ড, ঠিক আছে। দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন অরিজিন, ঠিক আছে। অরিজিন মানে কি একদম উৎস বা কোথা কোনো কিছু শুরু হয় যেখান থেকে। অরিজিনের ভার্ব ফর্ম মানে ক্রিয়া রূপ কোনটা, অরিজিনাল। আমরা জানি অরিজিনাল মানে কি বলতো, অরিজিনাল এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা মানে আসল, ঠিক আছে। অরিজিনাল মানে আসল। অরিজিনেটেড মানে উৎপত্তি হয়েছিল, ঠিক আছে, লিখেই দেই তোমাদের, এটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা, উৎপত্তি হয়েছিল। অরিজিনেশন, ঠিক আছে, উৎপত্তি, আর অরিজিনেট মানে উৎপত্তি হওয়া। দেখো কারেক্ট ভার্ব ফর্ম যখন লিখতে দিবে তুমি একদম ভার্বের বেস ফর্ম যেটা থাকবে ওটা লিখবে, ঠিক আছে। যদি এটা না থাকতো তাহলে কিন্তু অরিজিনেটেড এটা কিন্তু ক্লোজ অ্যান্সার হতো, বাট যেহেতু বেস ফর্মটা আসে তোমার অবশ্যই দাগিতে হবে কোনটা, ডি, অ্যান্সার ডি, যেটাতে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। সো 17-18 সেশনের মোটামুটি আমরা কোয়েশ্চেনগুলো সব শেষ করলাম। এই 20টা কোয়েশ্চেন, এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আসার জন্য তোমরা অ্যান্সার করতে পারো। অবশ্যই এই ভিডিওটা এভাবেই দেখবা এবং এই স্লাইডটা নিয়ে সেভাবেই প্র্যাকটিস করবা, বোঝার চেষ্টা করবা উত্তরগুলো কেন হয়েছে। ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে 18-19 সেশনের প্রশ্নে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।